আমরা কি শুরু করব? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। বলছি আজকে তো নতুন কিছু পড়াবো না, এমনি সোমবার ক্লাস টেস্ট। যদি কারোর প্রথম ডাউট ক্লিয়ারিং এর জন্য কারোর যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞাসা করতে পারো, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কারোর কিছু প্রেজেন্ট করবার থাকে, যে ইতিমধ্যে কিছু কাজ করেছো বা কোনো সমস্যায় পড়েছো, প্রশ্ন করতে পারো। এক এক করে বলো। স্যার আমরা আপনার সাথে যেটা কথা বলেছিলাম প্রেজেন্ট করবো আমাদের কাজটা, আপনি বলেছিলেন হ্যাঁ, আগে ডাউট ক্লিয়ারিংটা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। সৌম্যদীপ্ত, তোমার কোনো অসুবিধে আছে? না স্যার। ইমন? না স্যার, অসুবিধা নেই স্যার। ঋতব্রত? না স্যার, কোনো প্রবলেম নেই। জারদারি? না স্যার, নো প্রবলেম। অনির্বাণ? অনির্বাণ, কোনো কোয়ারি আছে? স্যার ও চ্যাটে না স্যার লিখেছে। অনন্যা? হ্যাঁ স্যার। কিছু কোয়ারি বা প্রশ্ন বা অসুবিধে আছে বোঝার? না স্যার। সিদ্ধার্থ? না স্যার। অরিত্র? না স্যার। দীপাঞ্জন? না স্যার নেই। কঙ্ক? স্যার আপাতত নেই। একটা রিকোয়েস্ট আছে, ওই আপনি একবার ওই যে আনকনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট অপটিমাইজেশনের যে বইটা আছে ওটা একটু পাঠাবেন তাহলে খুব সরি, ভালো হ্যাঁ, হয়। আমার বই আপলোড করে দেওয়ার কথা ছিল। আমি দুটো বই হ্যাঁ আজকে স্যার। আপলোড করে দেবো, ঠিক আছে, মনে থাকে। স্যার আমার স্যার আরেকটা সিলেবাসটা question কি আছে। ফার্স্ট ক্লাস সিটি ওয়ানের সিলেবাসটা কি জেনারেটিক অ্যালগরিদম ইনক্লুডেড? পর্যন্ত, হ্যাঁ। ওকে স্যার। পরে পিএসও, অ্যান্ড কলোনি, সিমুলেটেড অ্যানিলিং, এই তিনটে অ্যালগরিদম, এএনএন আর মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন, এইটা হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্ট। মুফাজির, তোমার কিছু অসুবিধে আছে? স্যার সেকেন্ড ক্লাস টেস্টের ডেট কি হবে স্যার? এটা তো আমার তোমাদেরকে জিজ্ঞাসা করার কথা। তোমরা কনকারেন্টলি যদি কিছু দাও, তাহলে আমাকে একটা ডেট আরবিটারিলি দিয়ে দিতে হবে, সেটাতে তোমাদেরকে আসতে হবে। তোমাদেরকে সোমবারের মধ্যে কিন্তু জানিয়ে দিতে হবে যে সেকেন্ড ক্লাস টেস্টের ডেট তোমরা নিজেরা একমত হয়ে কিছু দিতে পারছো কিনা। ওকে স্যার। তাহলে প্রেজেন্ট করো। স্যার স্যার একটা ডাউট ছিল। হ্যাঁ বলো। বলছি ওই কনস্ট্যান্ট অপটিমাইজেশনে যে পেনাল্টি ফাংশনটা ছিল না, যেখানে আর দিয়ে হচ্ছে আমাদের ওই মাল্টিপ্লাই করে মাল্টিপ্লায়ার। করতে হতো। এবারে আর ইনক্রিজ করছে আর আর ডিক্রিজ করছে, এটা দুটোর কন্ডিশন ছিল, কিন্তু এর ইনটিউশনটা ঠিক বুঝতে পারিনি। মানে কখন এটা কেসে বুঝতে আমরা গেলে ইনক্রিজ তোমাকে করব। বুঝতে হবে যে পেনাল্টি ফাংশন মেথডে দু রকম ভাবে অপটিমাইজ করা যায়। একটাকে বলে ইন্টেরিয়র মেথড, একটাকে বলে এক্সটেরিয়র মেথড। কনস্ট্যান্ট অপটিমাইজেশনে দুটো টার্গেট থাকে। একটা হচ্ছে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনটাকে বাড়ানো, আর একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনটাকে আইদার মিনিমাইজ অর ম্যাক্সিমাইজ করা। এবার একই অ্যালগরিদম দুটো কাজ তো একসাথে করতে পারে না। অ্যালগরিদমটা জেনারেলি আমরা আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনের অ্যালগরিদম ইউজ করি, যার কাজ হচ্ছে অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাইজ করা। এই অ্যালগরিদম দিয়েই আমাকে এমন কিছু লজিক অ্যাড করতে হবে যাতে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনটাও সাথে সাথে হতে পারে, যে কারণে আমরা পেনাল্টি টার্ম অ্যাড করি। এইবার সলিউশনটা, ইনিশিয়াল সলিউশনটা হতে পারে যে ফিজিবল সলিউশন, অর্থাৎ অলরেডি কনস্ট্রেন্টস আর স্যাটিসফাইড, কিন্তু অবজেক্টিভ ফাংশনটা খুব বেশি মিনিমাইজড হয়নি।
তখন অ্যালগরিদমের কাজ হবে কিছুটা কনস্ট্যান্টে রিল্যাক্স করে, যতটা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন ভেতরের দিকে আছে তার থেকে কিছুটা কমিয়ে অবজেক্টিভ ফাংশন স্যাটিসফ্যাকশনের ওপর জোর দেয়া। তার মানে টু সার্চ ফর এ নিউ সলিউশন where we can lose in constant satisfaction but we will gain in objective function satisfaction. তার মানে আমরা ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি। এখানে ভেতর বাইরে কেন বলা হচ্ছে? আমরা কনস্ট্যান্ট গুলো দিয়ে বাউন্ডারি টেনে একটা ফিজিবল রিজিয়ন তৈরি করি, তাই তো? ক্লোজড রিজিয়নটাকে ফিজিবল বলে তো। হ্যালো, Yes. এইবার ইনিশিয়াল সলিউশনটা হতে পারে Yes, sir. ক্লোজ রিজিয়নের একেবারে ভেতরের দিকে আছে, বাউন্ডারি থেকে অনেকটা ভেতরে আছে, মানে আরো সলিউশনটাকে কিছুটা ঠেলে বাউন্ডারির দিকে নিয়ে যাওয়ার স্কোপ আছে, কারণ বাউন্ডারির মধ্যে থাকলেই আমার কনস্ট্যান্ট স্যাটিসফাইড। ধরা যাক আমাকে বলা আছে যে x শুড বি লেস দ্যান ইকুয়াল টু 5, ওটা x ইজ ইকুয়াল টু 2 হয়ে আছে, আমি তো 3, 4, 4.5 এদিকে ঠেলতে পারি সলিউশনটাকে। যদি এই খেলাটাতে আমার অবজেক্টিভ ফাংশনে বেনিফিট আসে, আই মাস্ট পুশ দ্য সলিউশন টুয়ার্ডস দ্য বাউন্ডারি, ইজ ইট অর নট? Yes, sir. তখন ইন্টেরিয়র মেথডের কাজ থাকে সার্চ অ্যালগরিদমটার মধ্যে, যাতে ওটা বাউন্ডারির দিকে যায়, ভেতর থেকে বাউন্ডারির দিকে যায়, যাতে অবজেক্টিভ ফাংশনটা বেশি বেশি স্যাটিসফ্যাকশন হয়। এই মেথডটার নাম হচ্ছে ইন্টেরিয়র মেথড। আর ঠিক উল্টোভাবে ইনিশিয়াল সলিউশনটা যদি ফিজিবল রিজিয়নের বাইরে থাকে, মানে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন হয়নি, তখন কিন্তু অ্যালগরিদমের কাজ হবে সলিউশনটাকে ভেতরের দিকে ঠেলা, ফিজিবল রিজিয়নের দিকে টেনে আনা। তাই এই মেথডটার নাম হচ্ছে এক্সটেরিয়র মেথড। বাইরে থেকে যেহেতু ভেতরের দিকে আসে, তাই এক্সটেরিয়র মেথড। এবার এই পুরো কাজটা আমরা ওই আর দিয়ে করি, যে ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন অফ কনস্ট্রেন্ট কিন্তু ডিপেন্ড করছে আর এর ভ্যালুর উপর, তাই তো? আর যে Yes, sir. পেনাল্টি মাল্টিপ্লায়ারটা, ওটার কাজ হচ্ছে ডিগ্রি অফ কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনটাকে কন্ট্রোল করা। এবার ভাবো তুমি যদি এক্সটেরিয়র মেথড ইউজ করো, তখন তোমার কাজ হচ্ছে কনস্ট্যান্টের স্যাটিসফ্যাকশনটাকে ক্রমশ বাড়ানো। ইজ ইট ট্রু অর নট? Sir, can you explain this part? কেন এক্স্যাক্টলি ক্রমশ বাড়ানো, এটাই আমি ঠিক ধরতে পারলাম না। আরেকবার যদি একটু মানে যাতে বাউন্ডারির দিকে যায় বেশি করে, ভেতরের বাউন্ডারি থেকে দূরে থাকলে বেশি ইয়ে হবে। এক্সটেরিয়র সেটা মেথড তো মানে হচ্ছে, interior- আমি এক্সটেরিয়র মেথড মানে হচ্ছে বাউন্ডারির বাইরে, বাউন্ডারি থেকে অনেকটা দূরে আছে, তাই তো? Yes, এবার sir. আর যদি বাড়াই, তাহলে অ্যালগরিদম জোর দেবে যাতে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনটা বেশি বেশি হয়। আর বাড়া মানে হচ্ছে অ্যালগরিদম কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের ওপর বেশি জোর দেবে। আর কমা মানে হচ্ছে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের ওপর জোর কমাবে, প্রায়োরিটি কমাবে। এইটা কি পরিষ্কার? আর যে মাল্টিপ্লায়ারটা গায়ে লেখা আছে, এবার তুমি ভাবো তুমি এক্সটেরিয়র মেথড, মানে তোমার সলিউশনটা অলরেডি ফিজিবল রিজিয়নের অনেকটা বাইরে, তখন তোমার টার্গেট কি হবে? প্রতিটা স্টেপে ডিগ্রি অফ কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের উপর প্রায়োরিটিটা ক্রমশ বাড়ানো, যাতে অ্যালগরিদম এমন সলিউশন খোঁজে যে ইট উইল বি টুয়ার্ডস দ্য ফিজিবল রিজিয়ন। Yes, sir. তাহলে সেক্ষেত্রে আর এর ভ্যালুটা বাড়তে বাড়তে যাওয়া উচিত ইফ ইট ইজ এক্সটেরিয়র মেথড। Yes, sir. We will start with some initial R and gradually we will increase the value of R so that degree of constant satisfaction can be increased in every step, so that we can ultimately arrive at a solution where degree of constant satisfaction is as my desired level. Yes, sir. এবার উল্টোটা ভাবো, সলিউশনটা ইনসাইড দ্য ফিজিবল রিজিয়ন এবং বাউন্ডারি থেকে অনেকটা ভেতরের দিকে। এই ক্ষেত্রে তুমি যদি আরো বাড়াও, তাহলে কিন্তু ও আরো ভেতরের দিকে টেনে নেবে সলিউশনটাকে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের উপর জোর দিয়ে। পরিবর্তে তুমি যদি আর একটু রিল্যাক্স করো, কমাও, তাহলেও সলিউশনটাকে বাউন্ডারির দিকে ঠেলবে, কারণ কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের উপরে Yes. গুরুত্ব কমবে। সো ফর ইন্টেরিয়র মেথড উই ইউজ ডিক্রিজিং আর, ফর এক্সটেরিয়র মেথড উই ইউজ ইনক্রিজিং আর। Yes, sir. Yes, sir. Got it, sir. Anybody else? Any question? স্যার নিউমেরিক্যাল কিরকম টাইপের হতে পারে? একটু জোরে বলো অনন্য।
স্যার বলছিলাম মানে আমাদের নিউমেরিক্যাল টাইপের কোয়েশ্চেনগুলো মানে যেগুলোতে ক্যালকুলেশন করে করতে হবে সেটা কিরকম টাইপের আসতে হবে? ধরো প্রথম দিলাম যে একটা ফাংশন দিয়ে দিলাম, ফাংশন দিয়ে বললাম কোন পয়েন্টে পয়েন্ট অফ ইনফ্লেকশন, কোন পয়েন্টে ম্যাক্সিমা, কোন পয়েন্টে মিনিমা বার করো। নিশ্চয়ই এটা পারবে, এটা তো ক্লাস 12 এর হুম হুম নলেজ। হুম হুম হুম। দ্বিতীয়ত ধরো তোমাকে একটা প্রবলেম, একটা ফাংশনই দিলাম, একটা জেনারেল কোনো ফাংশন দেবো, দিয়ে বলবো দুটো স্টেপ করো গোল্ডেন সেকশন মেথডে। তাহলে গোল্ডেন সেকশনের অ্যালগরিদম ফলো করে দুটো ইটারেশন করতে হবে। তার মানে তোমাকে W1 W2 ইভ্যালুয়েট করতে হবে বেসড অন ইওর গিভেন প্রবলেম। আমি ইনিশিয়াল এই সলিউশনটা দিয়ে দিলাম, বাউন্ডারি দিয়ে দিলাম। W1 W2 পেলে তোমাকে FW1 FW2 ক্যালকুলেট করতে হবে, তাদের কম্পেয়ার করতে হবে, রিজিয়নটাকে সিলেক্ট করে বাদ দিয়ে নেক্সট রিজিয়ন কি দাঁড়ালো সেইটা লিখতে হবে। এটা হলো একটা ইটারেশন। এরপরে আবার নতুন W1 W2 সিলেক্ট করে আর একটা ইটারেশন। এটা করলে দুটো ইটারেশন হয়ে গেল। এইরকম ভাবেই যে কোনো অ্যালগরিদম একটা গিভেন ফাংশনের ওপর ফর এ গিভেন ইনিশিয়াল সলিউশন ফর এ গিভেন বাউন্ডারি, আমি দিয়ে দেবো ফাংশন, অবজেক্টিভ ফাংশন, আমি দিয়ে দেবো ইনিশিয়াল সলিউশন, আমি দিয়ে দেবো বাউন্ডারি। এরপর যে কোনো অ্যালগরিদম, যে 7টা 8টা অ্যালগরিদম পড়িয়েছি, যে কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে বলবো দুটো ইটারেশন কর। বোঝা গেল? স্যার মাল্টিভেরিয়েবল যে অ্যালগোরিদম গুলো আছে ওগুলো তো স্যার অনেক বড় সাইজের, তো ওগুলো কি নিউমেরিক্যাল করতে হবে মানে? মাল্টিভেরিয়েবলে নিউমেরিক্যাল দেবো না, মানে দিতে পারবো না, ওটা ক্লাসে করার মুশকিল। হ্যাঁ স্যার। ওই মাল্টিভেরিয়েবলে, হ্যাঁ মাল্টিভেরিয়েবলে না করার কি আছে, আমি দুটো ভেরিয়েবল দেবো, x1 x2। মাল্টিভেরিয়েবলে যদি বলি কচি স্টিপেস্ট ডিসেন্টে দুটো স্টেপ করে দাও, দুটো পয়েন্টে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে। সিম্পল ফাংশন দেবো যাতে সময় পাও, প্রিন্সিপালটা বোঝো কিনা সেটা দেখার জন্য। তোমাকে যদি x1 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার দিই, তুমি এটার কি পার্শিয়াল ডেরিভেটিভ করতে খুব সময় লাগবে? না স্যার। তাহলে আমি সময় এমন ভাবেই দেবো যাতে তুমি ক্লাসে করতে পারো। যদি ওইরকম একটা মাল্টিভেরিয়েবলের প্রবলেম দিই তাতে একটু বেশি নাম্বার থাকবে, যাতে ওইটা অ্যাটেম্প করলে তোমার মানে সময়ের সাথে মানানসই হিসেবেই কোয়েশ্চেন দেবে। 1 ঘন্টার ক্লাস টেস্টে যেটা করা যাবে সেটাই দেবে। ওখানে একটা স্টেপ করতে দিলাম। স্যার বলছি ওই কচিতে যেটা ওই যে অ্যালফার ভ্যালুটা আছে ওইটা কি করে বেরোচ্ছে, ওটা তো একটু মানে একটু বুঝতে পারিনি। এটা ঠিকই যে আলফার ভ্যালুটা তুমি ক্লাস টেস্টে বসে করতে পারবে না, ওই জন্য একটা স্টেপ দেবো যে আলফার ফর্মে এক্সপ্রেস করে দাও, দিয়ে তুমি লিখে দাও যে the optimum value of alpha will be derived or rather extracted by using some single variable optimization algorithm। এইটুকু অবধি করতে হবে। রাইট ওয়ান স্টেপ মানে আমি ওখানে লিখে দেবো আপ টু আলফা অপটিমাইজেশন, বিফোর দ্য আলফা অপটিমাইজেশন। মেক সেন্স, থ্যাংক ইউ স্যার। আর যদি কোনো কারণে প্রবলেমে দিয়েও দেওয়া হয় না, ওইটা তো ঠিক যে সিঙ্গেল ভেরিয়েবল সার্চ করে আলফা অপটিমাইজেশনটা তো আর একটা স্টেপে বেরোয় না, ওটা অনেকগুলো স্টেপে বেরোয়। যদি কোনো কারণে দেয়া থাকে তুমি ওই লাইনটা লিখে দেবে যে ইউজিং গোল্ডেন সেকশন মেথড অ্যাজ সিঙ্গেল ভেরিয়েবল অপটিমাইজেশন অ্যালগরিদম উই গট আলফা অপটিমাম 0.8। আমি ওটা অ্যাকসেপ্ট করে নেব। আর কারো? আর কেউ কোথাও বোঝার অসুবিধে আছে? জেনেটিক অ্যালগরিদমটা বুঝেছো তো? ইয়েস স্যার। তাহলে অর্ঘদীপ প্রেজেন্ট কে কে করবে বলেছিলে? স্যার আমি আর সৌমদীপ্ত। করো, স্টার্ট করো। ওকে স্যার।
স্যার দেখা যাচ্ছে স্ক্রিনটা? তুমি উইন্ডোটা শেয়ার করো। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। পাওয়ার পয়েন্ট ফুল স্ক্রিন মোডে গেলে ওটা উইন্ডো শেয়ার করলে দেখা যায় না, সেই জন্য ফুল স্ক্রিনটা শেয়ার করছি। আমি তো উইন্ডো শেয়ার করেই করি। ঠিক আছে, তুমি স্ক্রিন শেয়ার করো। Today, my friend Shomodipta and I will be describing our project on designing a PID controller for navigation using genetic algorithm. As we have learned in class, genetic algorithms belong to a class of non-traditional nature-inspired optimization algorithms. In such an algorithm, any candidate solution is represented as a chromosome, which is a binary string that can be mapped to real values of each design variable. In order to begin, a bunch of random chromosomes or a random assortment of design variables are selected, which undergo multiple iterations of genetic operations such as crossover and mutation. At any stage, the population for the next generation is selected by sampling from a fitness-dependent probability distribution. This process is repeated again and again till it converges to the optimal solution. Therefore, this algorithm attempts to mimic the process of natural selection and evolution. On the left, we see how in biological organisms, the structure or sequence contained in our chromosomes are uniquely translated to our physical attributes. In this scenario, the design variables for navigation. On right, we see how this process is replicated in a computational manner. The binary strings in the chromosome are considered to be arranged in blocks corresponding to each design variable. The length of the binary string corresponding to the variables are predetermined by the user. The string is therefore converted to its corresponding decimal value, which is thereafter linearly mapped between the lower and upper limits set on each design variable, which again is defined by the user. In our case, the design variables can uniquely determine the action and therefore the performance of a robot in navigating a closed room obstacle course. In our problem, we have designed it such that in any given pre-assigned map, the bot is tasked with navigation from a pre-designated start point to a goal in the shortest time possible while avoiding any collision. The design variables represent the PID coefficients, the proportional, integrative, and derivative coefficients corresponding to the error signals in the form of 1. Obstacle distance from each LiDAR ray, 2. Positional error or distance from the target, and 3. Angular deviation from the target, as shown in the figure. As a design feature, we have made the PID coefficients corresponding to the azimuthal counterparts for determining angular velocity as negatives of each other. This will help the bot to balance its opposite counteracting forces for angular velocity, that is the rotation, when it is in a symmetrically perceived environment. Quick note, you need to be extremely careful while selecting these design variables as well. For example, we initially chose LiDAR sensors for detecting obstacles only going forwards. And finally, the bot even learned to turn around so that it can't see the obstacles and pass right through them, clearly lacking the understanding of object permanence. Next, we will see a small video on genetic evolution by randomization of genetic sequences in the natural setting. Be careful, the video goes pretty quickly. From Devo to Evo, adult and embryo, mostly don't evolve in the genes of the genome. Save for the mutation and the regulation, keep the building blocks and swap their activation. From Devo to Evo. So that was courtesy YouTube and its many interesting videos. If you want to check out more, there is this channel Acapella Science on YouTube, which does such scientific parodies of famous popular songs. You can check it out. So in our case, how does the algorithm learn? Well, it's kind of a random search, although not completely random.
Genetic operations such as mutation, which is random flipping of the bits in the chromosome, ensures introduction of random perturbations, potentially leading us to a previously unexplored design space in search of the optimal solution. Crossover, on the other hand, is the process of switching of bit strings amongst parents in each generation before the chromosome is passed on to its offsprings. This helps in sharing the genes of the better performing members throughout the population over multiple generations. However, we observed that the variability generated by such a process was far too great and incoherent. Therefore, we reinterpreted crossover, as shown in the video, as swapping of blocks corresponding to each design variable instead of individual bits. This improved the convergence rate incredibly and made the problem click. Next, we explored the steps we took to design a proper objective function. Be careful, this is the most tedious process. This aims at making our desired behavior desirable to the algorithm. So first, naively, we introduced a large penalty for colliding, which we have simulated by checking whether it is getting too close to any walls or obstacles, and then a large bonus, a sweet of sorts when it reaches the target. However, the issue we faced with this is that due to the sparse reward nature of completion, the bot would just learn to move around avoiding any sort of collision but not even realize that there is a target to be achieved. In some cases, it would reach the target, but that would be just by avoiding the obstacles and moving around indefinitely. But that is not a behavior we want, right? Reaching the target is the primary objective. So scratching this, we get to the next design for our objective function. In the logical next step, we added a heuristic reward to the bot for getting close to the target. Although this would not make the bot learn pathways consistently, it would still be able to produce satisfactory designs which lead the bot towards the target. However, the path followed was far from optimal. It would often find a long, winding path to the target and stick to it. So we discarded this. We move on to the next version. In order to incentivize shorter paths, we introduce a penalty term. This corresponds to the time taken till the end of episode. All rewards or penalties assigned till now correspond to the state of the bot at the end of the simulation, which would automatically be terminated if the number of steps exceeded 2000. That is, if the bot required more than 2000 time steps to reach wherever it needed to go. Now, the problem with introducing the above penalty structure was that the bot would rather smash its head on the nearest obstacle than explode against the time penalty in search of a better reward. We could reduce the scale of this penalty, but then it wouldn't have any effect on the solution or the convergence. But oh well, we move. As mentioned earlier, all the penalty and reward system till now has been dependent only on the final state. In order to introduce a path dependence, we decided to incorporate a path integral of distance, or simply the average distance from the target along the path, as an added penalty. This would potentially teach the bot to reduce deviation from the optimal path. This did improve the path followed, but still the optimality and consistency was not satisfactory. So then we move on to the next iteration. You're joking. Not another one? After the nth iteration of scrapping and rebuilding everything, this condition pieced everything together. A condition which says that the time delay penalty is only assigned if the episode was not terminated by collision. Prima facie, this would encourage the bot to bash its head in even more. But we decided to scale up the collision penalty as well as the success reward by multiple magnitudes to avoid any ambiguity between a fast collision and a slow success or improvement. Next, we describe the algorithmic process followed for selection of the chromosomes for the next generation, which promote a better gene pool. At each generation, a population of members is maintained,
which in this case is 8. This is subdivided into blocks here as we see of 4 each. Each member of any particular block is evaluated via simulation in the environment in parallel using Python multiprocessing. Each block is evaluated sequentially. Based on their performance in the simulation, as per the fitness function designed earlier, a fitness is assigned to each model, and the probability distribution is defined proportional to the fitness values. The member with the highest fitness value is classified as the elite. Based on this probability distribution, the cumulative probability is evaluated, and random rolls are conducted to sample the next generation. A member is selected based on the bucket in which the random value lands each time. The roles should be independent and identically distributed. This method is called the roulette wheel method for selection of the offsprings in our subsequent generation. In our case though, we observed a problem where evaluating the probabilities from the fitness values did not promote the better genes enough, and it got lost throughout the generations. Therefore, in order to skew the probability for selection of better solutions more, we decided to subtract the lowest fitness value before evaluating the probability. This would guarantee that the worst solution is never selected and the best solution has a higher probability of getting selected. If elite simulation is selected, the elite solution is carried over to the same position of the next generation. To be honest, in our case, elitis was almost compulsory, since otherwise it would continue to forget beneficial genetic combinations, leading to a very chaotic learning process. The origins of such an algorithm can be traced back to Alan Turing himself, who is highly regarded as the forefather of computational intelligence. It is he who suggested that we design algorithms that can mimic the learning and evolutionary processes instead of attempting to directly find the optimal solution. Next, we explored the advantages of using genetic algorithms in brief. Firstly, the independence of the learning mechanism from the modality and convexity of the objective function allows for diverse applications in highly complex design problems, where the desired behavior can almost never be truly represented using a strictly convex function. Secondly, the algorithmic structuring, where multiple simulations in a population are independent of each other, allow for the prospect of massive parallelization and optimized computation. Thirdly, the exploration of multiple probable solutions in parallel avoids convergence to local minima and will almost always converge to the global minima due to expansive and efficient exploration of the design space. Finally, the derivation of such an algorithm from a natural process allows for logical interpretation of the way in which the algorithm learns. Now, although the traditional genetic algorithm presents with a lot of advantages, it is highly sensitive to a large number of hyperparameters which need to be carefully experimented with to make the algorithm capable of learning particular design solutions. Otherwise, it's all useless. So we all need to design and fine-tune the algorithm as per our own needs. And mind you, this is an extremely tedious process. So now my classmate Shomoditya will be presenting the demonstrations and simulations of the algorithms we have learned, the learning process and how it has evolved over generations. Shomoditya, take it over. দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। Like Argodeep said, let's move on to the implementation. Initially, throughout the trial and error phase, we observed numerous runs, some promising, but the bot would always deviate off somewhere
get stuck, or keep rotating. For example, in this run corresponding to one of our intermediate designs of objective function, we were initially excited by the high performance score and the objective value, but when we saw the simulation, we realized that the bot had simply accidentally gotten close to the target while avoiding the obstacles. It really doesn't know about the obstacles positions. It randomly gets there um, by luck. So initially, we were using the command line inputs, as you have seen, for passing the required arguments to the simulator. But to make it more elegant and hassle-free, we decided to use a graphics user interface. As you can see over here, we can make new obstacle courses, load any PID coefficients, and display any training-related data like fitness or probability history. Now I will be showing the performance of one of the PID weights learned using genetic algorithm. We have used a population size of 50, where 25 of them were being evaluated in parallel. After 40 generations of training, the following performance was observed. This might be simplistic, but was one of the first runs where the bot had learned to track towards a target. Now path 1 is selected and PID loads. Okay, PID weights are loaded and we simulate. Okay, that was fast and somewhat accurate. The LiDAR simulation and the bot's control have been developed from scratch in Python. While training, we had saved the points traversed by the bots over the generations. We will be loading one such record for one of the training generations. Witness evolution in action. Enough with the pre-recorded videos. Let me show you how robust the trained weights are in terms of little dependence upon the environment. After the model was finalized, we not only could it efficiently learn how to navigate optimally, we were surprised by the transferability of the learned design as well. The bot was trained with a population of 48, all trained parallelly for just 20 generations. The map was used as the same as the one demonstrated earlier, where it had learned the optimal design value with ease. Shockingly, learning on such a simple map still allowed it to navigate in a much more complex map, as we will see, for the same best PID values. I'm loading the path. Now I'm loading the PID values. Now we simulate. So this is a relatively more complicated map, but it can still navigate pretty easily. Even though it was not trained on that obstacle course, it performs immaculately. Of course, the journey was not straightforward. Here is the first version of the bot with no obstacles except the map boundaries and with negligible LiDAR contributions. Even though it starts while facing away from the goal, as you will see,
it starts facing away from the goal, but it still manages to turn around smoothly. That was not the condition it had been trained in, still it steers well. Pretty robust coefficients right there. Okay. Okay, and then now we move on to the second version, roughly, where the fitness function had not been fine-tuned through all the stages explained by Orgodeep. Hence, we can see some imperfections. Let's see. Here we can see a bit of jittery motion as the PID weights, pairwise PID weights corresponding to the LiDAR distances contributing to the angular velocity are not negatives of one another. Before dealing with genetic algorithms, we had a life, a better life. We tried to do the same thing with traditional organ optimization algorithms. We tried a much simpler version where the optimization algorithm itself tried to navigate the bot. So why shoot ourselves in the foot and go for something so much more complex? Let us see. First, we see the one-dimensional traditional optimization algorithms where the points on the 2D curve get warmer as we reach the minima. This is the second method, and it took 72 iterations to get to the desired region of accuracy. Bisection method with 22 iterations, interval halving with 44 iterations. This is a normal elimination method with 48 iterations. Golden ratio search with 32 iterations. Then we move on to a higher dimension with two design variables. Here we have a contour map where we need to find the minima. Okay, so this is box optimization, Cauchy descent with a golden ratio for deciding the alpha. And this is Marquardt. And lambda is started as 10,000. Okay, having implemented these, one might try to use them for navigating a simple bot. First, we model the map as our objective function. So we can see over here, this map is modeled as an objective function with a parabola-shaped sink centered at the target. This is the target and this is the starting point. So a gradient is introduced towards the goal from every point on the map to drive the bot in the correct direction. The obstacles are modeled as Gaussian hills. These circular regions are actually Gaussians added onto this function. The standard deviation is proportional to the size of the object with some safety bounds added around it. Then a gradient descent based optimization technique is used to find the minima, that is the target, and the path corresponding to it in the process. Thus the bot simply follows the negative of the gradient from the starting point to the end. So this is one of those demonstrations with the Cauchy descent. This uses box optimization. It's another different map with the obstacles are placed differently. The starting and the end point are the same. Okay. And now we go on to the demo. Even here we can add our own obstacles after figuring out the path. So these are our obstacles. It goes for a gradient descent to figure out the path around these Gaussian hills as shown. And then the bot is made to follow that path like a line follower. So clearly this works well. Or does it? In most of the cases, the bot gets stuck in a local minima, as we will see in here. This happens because the bot fails to prioritize long-term rewards over short-term penalty. We all want to sleep throughout the classes as long as the exam is far away. So it will always move towards the goal even if it is surrounded by obstacles.
as we will see right here. It doesn't even try to steer around the obstacle and find a better path, even though there's sufficient gap for it to do so. It won't even go in an opposite direction to the goal to look for a better path. Hence, we clearly needed the non-traditional algorithms. Thank you. কেউ প্রেজেন্ট করবে? অর্ঘদীপ আর সৌম্য, তোমরা এটা একটা জমা দিয়ে রেখো আমার কাছে। হ্যাঁ স্যার, রিপোর্ট একটা মতো বানিয়ে জমা দিয়ে দেন। হ্যাঁ, আর কেউ কি কোনো অ্যাসাইনমেন্ট দেবে? ঠিক আছে, তাহলে ওই সোমবার 5টার সময় দেখা হচ্ছে। আর যদি তোমরা চাও তাহলে এটা এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা এখনো ওপেন রইল, এটা ভলান্টারি। যদি ক্লাস টেস্ট কারোর খারাপ হয় সেক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে কিছুটা বাফার পেতে পারো। আর স্যার কয়েকজন মানে গ্রুপে মানে তাদের ডেটস এর প্রবলেম একটু মানে বলছিল আর কি, মানে সেটা কি মানে এখন তারা বলবে? কোথায় তারা? মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে অপটিমাইজেশনের, সেটাতে মানে বলছিল। না, ওরা এইখানে ক্লাসে আসেনি কেন? স্যার ক্লাসে এসেছিল হয়তো, মানে কয়েকজন ছিল, কয়েকজন বেরিয়ে গেছে, এরকম কিছু একটা মানে ব্যাপার আছে। সেটা তো তার দায়িত্ব। এই ক্লাসরুমটা খোলা হয়েছে তো এই ডাইরেক্ট ইন্টারঅ্যাকশনের জন্য। স্যার আমি আর অনন্যা এখানে আছি, আমাদের দুজনের 18 থেকে 20 প্রবলেম আছে, মানে ওই টাইমটা সিটি থাকলে দিতে পারবো না। আর বাকি অনেকেরই অনেক ডেট বলেছে। না, এই জন্য তোমরা যদি নিজেরা আলোচনা করে দেখো ইন্ডিভিজুয়াল লেভেলে কার প্রবলেম, আমি তো প্রত্যেকেরটা জানি না। সেক্ষেত্রে তোমরা যদি নিজেরা ডিসকাস করে বাইর করতে পারো আমার কোনো অসুবিধে নেই, কিন্তু যদি না পারো তখন আমাকে একটা ডেট দিতে হবে, কিছু করার তো নেই। সেকেন্ড ক্লাস টেস্ট তো নিতে হবে। স্যার সব মিলিয়ে কোনো ডেটই পাওয়া যাচ্ছে না, সেই হিসেবে বলছি। এটা আবার হয় নাকি? এটা আবার হয়? কোনো ডেটই পাওয়া যাচ্ছে না? স্যার অ্যাকচুয়ালি লাইক ওই 13th অবধি সবাই মানে বেশ কয়েকজন ওই ঈদের জন্য বাড়ি যাচ্ছে, তো তাদের ফেরাটা খুব প্রবলেম বলছে। এন্ড 14 তারিখ সকালবেলার ডেট আছে, কারণ তারপরে 15 থেকে 19 আইআইএসসি তে ওই গেটের যে অফলাইন ইন্টারভিউস গুলো আছে সেটার জন্য বেশ কয়েকজন বেরিয়ে যাচ্ছে। তারপরে আবার 20 স্যার অ্যাকচুয়ালি মানে 20 পরে টাইম পাওয়া যেত, বাট 20 পরে যেহেতু লাইক সেশনাল ব্রেক হয়ে যাচ্ছে, ছুটিতে সবাই আবার ফেরত চলে যাচ্ছে বাড়ি। বাড়ি গেলে কি করে হবে? একটা তো ক্লাস টেস্ট ডিউ থাকলে সেটা দিয়ে যেতে হবে তো। হ্যাঁ মানে আমরা সেটা বলেছি, বাট না, একটা জিনিস শোনো, আমার দিক থেকে কোঅপারেশন ততক্ষণই থাকবে যতক্ষণ তোমাদের প্রবলেমটা জেনুইন প্রবলেম। কারোর কোনো হুইমসকে স্যাটিসফাই করাটা আমার দায় নয়, দায়িত্ব নয়। সেক্ষেত্রে আমি ক্লাস টেস্ট নেব, যে বাদ করবে পড়বে। তোমাদের দিক থেকে তোমরা ফ্লেক্সিবল, আমি এই কারণে দিয়েছি, তোমাদের বিভিন্ন রকম কনস্ট্রেন্ট থাকে, কিন্তু ক্লাস টেস্টটা দিতে হবে, এটা একটা কম্পালশন মাথায় রেখো। বাড়ি চলে যাব বললে তো হবে না, সেক্ষেত্রে একদিন ক্লাস টেস্ট দিয়ে বাড়ি যাবে। স্যার ওই ঈদের টাইমটা মানে অনেকজন বলেছে যে মানে তারা মানে বাড়ি যাবে ওই ছুটিটাতে, তো মানে 13 তারিখের মধ্যে ফিরতে ওদের প্রবলেম আছে। আমি 13 তারিখের মধ্যে কনস্ট্রেন্ট করে দিইনি তো, তুমি 20 তারিখের পরেই একটা ডেট বলো না। যদি আইআইএসসির ওইটা বাদ দিই, ওটা তো স্যার ওটা 15 থেকে 19 আছে, ওটা তো অ্যাকচুয়ালি আনঅ্যাভয়েডেবল। না, ওটা তো আমি দাবিও করিনি। 15 থেকে 19 আমি তোমাদের ডিস্টার্বও করতে চাইছি না। তোমরা 19 এর পর 21 হচ্ছে সানডে, 19 হচ্ছে 20 হচ্ছে স্যাটারডে। তোমরা যদি চাও 20 স্যাটারডেতে ডেট ঠিক করো। যদি অসুবিধা হয় তাহলে 22 স্যার অ্যাকচুয়ালি 19 ইন্টারভিউস গুলো তো লাইক শেষ, তো মানে ফেরত আসতে যদি 20 এর মধ্যে আসতে না পারে 22 করো মানডে। যেরকম এখন 5টা থেকে দিলে, তোমাদের যদি তখন অন্যান্য ক্লাস শেষ হয়ে গিয়ে থাকে তোমরা আগেও দিতে পারো, বাট মেক ইট 22 আরেকটা ইস্যু হচ্ছে, মানে কয়েকজনের সাপ্লিমেন্টারি এক্সাম আছে অ্যাপারেন্টলি 22 হ্যাঁ স্যার। তাহলে 23 করো। এখন তো ক্লাস শেষ হয়ে গেছে, আমি যে কোনো দিন নিতে পারবো।
হ্যাঁ স্যার, আমাদের কোনো প্রবলেম নেই, তাহলে মানে যাদের প্রবলেম আছে তাদের সাথে তাদেরকে বলবো আপনার সাথে কথা বলে নিতে। আমি হ্যাঁ, কিন্তু একটা ডেট দিতে হবে, এটা কেউ ছাড় পেলে এটা মুশকিল হয়ে যাবে। আমি তাহলে তোমাদের দিক থেকে দেখে নাও, 23rd, আমি ধরে নিচ্ছি 22nd সাপ্লি আছে, 23rd একটা টেন্টেটিভ ডিক্লেয়ার করে রাখি, তারপর ইন্ডিভিজুয়ালি আমার সাথে যোগাযোগ করুন, অসুবিধে জেনুইন হলে ভাববো। তোমাদের 23rd কারোর অসুবিধে নেই তো? No, sir. না তাহলে 23rd এগ্রিয়েবলি থাকলো। এবার পার্সোনাল অসুবিধে তাদেরকে বলো সরাসরি কন্ট্যাক্ট করতে। আমি সোমবার ক্লাস টেস্ট নেওয়ার সময় অ্যানাউন্স করে দেবো, ওই সময় তো সবাই থাকবে, তারপর যা হবে হবে, দেখা যাবে। সোমবার 5টা পৌনে 5টার মধ্যে চলে এসো সবাই, 5টা থেকে শুরু হবে। ওকে স্যার। ওকে স্যার। স্যার গ্রাউন্ড ফ্লোরে স্যার ওই রুমটাই তো স্যার M11? হ্যাঁ, M11 গ্রাউন্ড ফ্লোরে। ঠিক আছে। দীপনারায়ণ কি ফিরেছো? না স্যার, অ্যাকচুয়ালি আমার কাছে কোডটা আছে, আমার কাছে একটা প্রপার প্রেজেন্টেশন এখনো নেই, আমি ওটা বানাচ্ছি। কোডটা কি আপনি এখন দেখবেন, না প্রপার প্রেজেন্টেশন করে একদিন পরে নিতে? প্রেজেন্টেশন করে একেবারে যেরকম আজকে অর্ঘদীপ আর সৌম বললো সেরকম বলবে। ওকে স্যার। আর স্যার আমি আপনাকে এনওসিটা মেল করেছি, আপনি যদি পেয়ে থাকেন। হ্যাঁ দেখেছি আমি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ স্যার।